নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আর আজকে রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরবের এই বিশেষ এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মন থাকলে সুস্থ, শিশু স্বাস্থ্য হবে পুষ্ট। শিশুর মানসিক স্বাস্থ্য কেন জরুরি, রোগের বিরুদ্ধে আপোষহীন হোমিওপ্যাথি, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকের এই এপিসোডে। আমি শুরুতেই ডেকে নেব টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের তরফে মঞ্চে আসতে অনুরোধ করব মিস প্রদীপ্তা চ্যাটার্জিকে। আমি এরপরে মঞ্চে আসতে অনুরোধ করব মল্লিক হোমিও হলের তরফে ডাক্তার প্রকাশ মল্লিককে। আমি এরপরে ডেকে নেব হিল অ্যান্ড গ্রো চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড মেন্টাল হেলথ ক্লিনিকের তরফে মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার ইন্দ্রদীপ মিত্রকে। এবং সর্বশেষ আমাদের আজকের এপিসোডের চতুর্থ অতিথি নিদান ইন্টারন্যাশনাল হোমিওপ্যাথিক ফাউন্ডেশনের তরফে মঞ্চে আসতে অনুরোধ করব ডাক্তার কুণাল ভট্টাচার্যকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একদম শুরুতেই মিস প্রদীপ্তা চ্যাটার্জি, তার কথা, শিশুর মানসিক স্বাস্থ্য সমৃদ্ধ করার গুরু দায়িত্ব থাকে স্কুলের উপর। একজন শিশু সারাদিনের বড় অংশটা স্কুলে কাটায়। পাঠ্য বইয়ের পড়ার পাশাপাশি শিশুর মানসিক স্বাস্থ্যের বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দেয় টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল। নানা রকমের কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে চাইল্ড হেলথ ডেভেলপমেন্টের জন্য কাজ করে চলেছে টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল। টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের এই কর্মযোগ্যকে সম্মান জানায় রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরব। বইয়ে লাইব্রেরির মতো সার দিয়ে ওষুধের বাক্স, ঠিক যেন ওষুধের লাইব্রেরি, যে লাইব্রেরির দায়িত্বে একজন সুচিকিৎসক, যার কাছে রোগ ব্যথা নিয়ে আসেন প্রচুর মানুষ। উপসর্গ শুনে তাদের ওষুধ দেন ডক্টর প্রকাশ মল্লিক। হোমিওপ্যাথির মাধ্যমে পশু চিকিৎসা, জটিল স্ত্রী রোগের চিকিৎসাও করে থাকেন প্রকাশবাবু। অধ্যাপনাও করেছেন দেশ বিদেশের একাধিক হোমিওপ্যাথি কলেজে। ডক্টর মল্লিক ও মল্লিক হোমিও হলের অবদান অল্প কথায় বলে ওঠা সম্ভব নয়। ডক্টর প্রকাশ মল্লিকের কাজকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরব। প্রজাপতির মতো ছটফটে শিশুর হঠাৎ করে চুপ করে যাওয়া, কিংবা বাড়িতে শান্ত বাচ্চাটা হঠাৎ দুরন্ত হয়ে ওঠা, শিশুদের হঠাৎ পরিবর্তনে ভয় পেয়ে যান অনেক মা বাবাই। শিশুর মানসিক স্বাস্থ্যের সমস্ত তথ্য তালাশ করে মুশকিল আসানের কাজটা সাফল্যের সঙ্গে করে চলেছেন হিল অ্যান্ড গ্রো চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড মেন্টাল হেলথ ক্লিনিক। থেরাপির মাধ্যমে শৈশবকে প্রাণবন্ত করতে সক্ষম হয়েছে সংস্থাটি। শিশুর শৈশবের যত্ন নেওয়ার কাজে হিল অ্যান্ড গ্রো চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড মেন্টাল হেলথ ক্লিনিকের অবদানকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরব। হোমিওপ্যাথি বিষয়টা শুনলেই আমাদের অনেকের মনে পড়ে ছোট্ট ছোট্ট মিষ্টি সাদা দানার গুলি কিংবা কয়েক বিন্দু জল রঙা ওষুধ। সেই বিন্দুতে যেন লুকিয়ে সিন্ধু সমান রোগ সারানোর ক্ষমতা। আর এই সমুদ্রেরই একজন দক্ষ নাবিক হলেন ডক্টর কুণাল ভট্টাচার্য। হোমিওপ্যাথির সাহায্যে মানুষকে সুস্থ করে তোলাই যাঁর জীবনের ব্রত। এই গবেষক চিকিৎসক অধ্যাপনা করেছেন দেশ বিদেশের একাধিক কলেজে। তার গবেষণা মডার্ন হোমিওপ্যাথিক মেডিসিনের নতুন দরজা খুলেছে। ডক্টর কুণাল ভট্টাচার্যের এই পরিশ্রম ও কাজকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরব। যে কথা বলছিলাম শুরুতেই, মন থাকলে সুস্থ, শিশু স্বাস্থ্য হবে পুষ্ট। আর তার সঙ্গে শিশু স্বাস্থ্যের এই মানসিক স্বাস্থ্য, শিশুর এই মানসিক স্বাস্থ্য কেন জরুরি, আর তাতে রোগের বিরুদ্ধে আপোষহীন হোমিওপ্যাথির কী বা ভূমিকা আছে, এই সবটা নিয়ে আমরা কথা বলবো আজকের এই এপিসোডে। এবং আমি শুরু করবো আজকে টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের তরফে উপস্থিত রয়েছেন আমার সঙ্গে মিস প্রদীপ্তা চ্যাটার্জি। একটি শিশু বাড়িতে সময় কাটানোর ছাড়া সবথেকে বেশি যাদের সাহচর্যে থাকে মা বাবা ছাড়া, তারা হচ্ছেন শিক্ষক শিক্ষিকা। ফলে মানসিক স্বাস্থ্য শিশুর ঠিক আছে কি না এটা বোঝবার জন্য মা বাবার পরেই সবথেকে বেশি যারা ক্ষমতা রাখেন, যারা সেই উপায়টা রাখেন, তারা হচ্ছেন স্কুল এবং তার স্কুলের শিক্ষক শিক্ষিকা। আপনাদের স্কুলে তো মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ভীষণ জোর দেওয়া হয় আপনাদের এই স্কুল চেন সিস্টেমটার মধ্যে টেকনো ইন্ডিয়াতে। আমি একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই কীভাবে আপনারা সেই জোরটা দেন এবং এই জোরটা দেওয়ার কথা কেন মাথায় এসেছিল আপনাদের? আপনি ঠিকই বলেছেন, যুগ বদলেছে, সময় বদলেছে এবং মানুষের চিন্তাধারা বদলেছে। আগের দিনে যে স্কুল ভেবে যারা আমরা এগিয়ে যেতাম বা আমার একটি বাচ্চাকে আমি দিতাম সে স্কুলে পড়াবার জন্য, শুধু সে পড়াশোনা করে সারাদিন একটু খেলাধুলা করে বাড়ি ফিরে আসতো। কিন্তু আজকের দিনে নানা রকম চাপে এবং সমাজের যে চাপগুলো তাদের আসছে, শুধু পড়াশোনা নয়, আমরা যেটা হোলিস্টিক ডেভেলপমেন্টের ওপরে যখন এটা আমরা ডিপেন্ড করছি, সেখানকারে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে মানসিকভাবে, whether it is mental, whether it is emotional, parallelly with physical ডেভেলপমেন্টের একটা বাচ্চার খুব দরকার। যখন এই জিনিসগুলো একত্রিতভাবে চলে আসে আমাদের কাছে, তখন একটা বাচ্চার অ্যাডমিশনের সময় আমরা কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করি। আমরা এটা জিজ্ঞেস করি একটা
একটা আলাদা করে যে একটি বাচ্চা কিভাবে সময় কাটায় বাড়িতে, কারণ সেই বাচ্চাটিকে আমরা মনে করি বাড়ির পরে সেকেন্ড হোম ইজ দ্য স্কুল, আমার দ্বিতীয় গৃহ সেটা হচ্ছে আমার স্কুল। সুতরাং যখন স্কুল এবং বাড়ি দুজনেই একসাথে আসবে, মিলিত হবে, সে স্কুলের থেকে যাওয়ার পরে বা স্কুলে আসার আগে বাড়িতে কি করে আসে বা কি দেখে আসে, ভেবে আসে, এবং স্কুলের থেকে বাড়ি যাওয়ার পরে সে কি চিন্তায় যায় এবং সেখানে গিয়ে সে কি পরিবেশ পাচ্ছে সেইটা খুব মানে রাখে। আর স্কুল থেকে তারপরে সে পাশ করে বেরিয়ে যাওয়া, যাতে তার একটা প্রোডাক্টিভ কন্ট্রিবিউশন থাকে সমাজে সেই বাচ্চাটি, এবং সেটা তখনই থাকবে যখন সে হ্যাপি থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম সে মেন্টালি ভীষণ এবং ম্যাচিওরড হয়ে সে এগিয়ে যাচ্ছে। আমি এরপরে মল্লিক হোমি হলের তরফে ডক্টর প্রকাশ মল্লিকের কাছে আসবো, তার কারণ যদি শেষমেশ কোনো সমস্যা ধরা পড়েই তারপরে মা বাবার যেটা নিয়ে চিন্তা শুরু হয়, একই সঙ্গে নিশ্চিতভাবে শিক্ষক শিক্ষিকাদেরও চিন্তা থাকে যে কি করে সমস্যাটা থেকে বের করে নিয়ে আসবো শিশুটিকে। যদি সেটা ওষুধের লেভেলে না যায় তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি ওষুধ পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে সমস্যাটা, মানে ওষুধ দিতে হবে, ওষুধ খাওয়াতে হবে, তাহলে প্রশ্ন থাকে যে কেমন ওষুধ খাওয়াবো, কি সাইড এফেক্টস ইত্যাদি নানা প্রশ্ন মাথায় আসে। সেক্ষেত্রে আপনাদের প্যাথি, আপনি যেভাবে চিকিৎসা করে থাকেন, সেটা কিভাবে সহায়ক হয়ে উঠতে পারে? প্রথমেই আমি রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা যে হোমিওপ্যাথ, আমাদের হোমিওপ্যাথ একটা কথা আছে, আমরা কিন্তু কোনো রোগের চিকিৎসা করি না, রুগীর চিকিৎসা করি। আর সেই রুগীটা কে? রুগীর মন। আজকে বলছে কারো যদি পেপটিক আলসার বা আলসার হয় সেটাও সাইকোসোমাটিক ডিজিজ, এবং এখনও যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে সেটা হচ্ছে মনে, মানসিক, দৈহিক এবং স্পিরিচুয়াল টোটালি একটা মানুষের হেলথ। এবং সেই দৃষ্টিকোণ থেকে একটি শিশুর স্বাস্থ্য একটি জাতির স্বাস্থ্য একটি রাষ্ট্রের স্বাস্থ্য বলে পরিগণিত হতে পারে। যে সত্যি আমরা কিন্তু আজকের শিশু খুব অবহেলিত। আমরা গ্রামে মানুষ হয়েছি, কিন্তু আমাদের শৈশব ছিল খুব খুশি পরিবার ছিল। আসলে এখন যে সমস্ত শিশু আমরা আমাদের চেম্বারে পাই তারা কিন্তু না চাইতেই পেয়ে যায়, এবং অনেক সময় আমাদের কাছে অনেক বাচ্চা আসে তারা বলে খেতে চায় না। আমরা গ্রামে থাকতাম তখন কিন্তু আমাদের টিফিনের কোনো ব্যবস্থা ছিল না, ফিরে আসতাম ব্যাগ নিয়ে, পাগুলো পুকুরে চুবিয়ে তখন মাকে বলতাম যে খেতে দাও। কিন্তু এখন এই ছেলেটাকে খাওয়ার আগে খেতে দেয়, সে খিদে কি জিনিস জানে না, কিন্তু সে যে নর্মাল লাইফ ডিল করবে সেটা করে না। এবং সেই জন্যেই ওই শিশুর খাওয়ার চাহিদা থাকে না, খিদে পেতে দিতে হবে। মোবাইল দেখতে দেখতে খাওয়া, টিভি দেখতে দেখতে খাওয়া, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। আর ওই টিভির যে সমস্ত নিউজ যদি উত্তেজক নিউজ হয়, সেই নিউজের কারণে কিন্তু গ্যাস্ট্রিক কিছু সিক্রেশন না হয়ে আপনার নানা রকম শারীরিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। আমি এটা নিয়ে আরও কথা বলবার ইচ্ছে রইল, ডক্টর ভট্টাচার্য আছেন, ওনার কাছ থেকেও শুনবো, কারণ উনিও একই প্যাথিতে চিকিৎসা করে থাকেন। কিন্তু তার আগে আমি মিস্টার ইন্দ্রজিৎ মিত্রকে একটু অনুরোধ করব, যেভাবে আপনারা যে হিল অ্যান্ড গ্রো চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার আর মেন্টাল হেলথ ক্লিনিকটা চালাচ্ছেন, এবং যারা আসছে, ওষুধের কথা তো শুনলাম, কিন্তু ওষুধের বাইরেও তো অনেক চিকিৎসার ঘটনা থাকে বা পদ্ধতি থাকে, শুধু তাই নয় বেশ কিছু জটিলতাও থাকে, সেগুলোর ক্ষেত্রে আপনারা কীভাবে এগোন? প্রথমেই রিপাবলিক বাংলাকে অভিনন্দন জানাবো এইরকম একটি প্রোগ্রামের অনুষ্ঠানে আমাদেরকে ডাকার জন্য। আমরা কলকাতা শহরে 4টি সেন্টার নিয়ে কাজ করছি। হেড অফিস আমাদের কালিকাপুরে, রুবি জেনারেল হসপিটালের ঠিক কাছেই, এবং আরও 3টি সেন্টার কালীঘাট, রাজারহাট এবং ভিআইপি হলদিরামের পাশে। আমরা এই কাজটি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে সমস্ত বাচ্চারা আসছেন তাদের বেশিরভাগ বাবা মারাই দুজনেই কোনো কাজের সঙ্গে জড়িত রয়েছেন, যারা বাচ্চাকে সময় দিতে পারছেন না। চতুর্দিকে আপনারা দেখতে পাবেন অটিজম এই কথাটি খুব বেশিভাবে শোনা যাচ্ছে, এবং ছোট ছোট যে স্কুল রয়েছে, মানে কেজি নার্সারি স্কুল, সেইখানেতে যদি 50টি বাচ্চা থাকে, দেখা যাবে 5টা থেকে 10টি বাচ্চা ওই অটিজমের শিকার। এইটার জন্য প্রথম করতে হবে যেটাই হচ্ছে আর্লি ইন্টারভেনশনটা দরকার। আর্লি ইন্টারভেনশন, অনেকেই অটিজম শুনে ভয় পেয়ে যাচ্ছেন যে অটিজম, আমার বাচ্চা অটিস্টিক বাচ্চা, তাহলে আমি হয়তো আর কোথাও যাব না, কোথাও কিছু করব না। এর কিন্তু সহজ উপায় আছে।
এই ব্যাপারটি বোঝার জন্য আপনাদের হিল্যান্ডগোতেই আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন, কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন যে আমার বাচ্চার এই ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু এই বয়সের এই ডেভেলপমেন্টই এখনও হয়নি। তো তারপরে সেটি কিছু পেপার পেন্সিল টেস্ট, কিছু মেটেরিয়াল দিয়ে টেস্ট করে সেটা বোঝা যায় সে অটিস্টিক বাচ্চা কি না। এর জন্য মেন জিনিস হচ্ছে থেরাপি 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 এবং স্পিচ ডিলে। এই স্পিচ ডিলেটা অটিজমের জন্যও হতে পারে, অটিজম ছাড়াও আসতে পারে। তো কেন আসছে সেটিকে দেখার জন্য আমরা গিয়ে দেখেছি, সেটা বুঝতে পারছি মোবাইল। ডক্টরবাবু যিনি কথাটাই বললেন সেই সেম কথাতে আমি ফিরে আসছি, বাচ্চাদের থেকে মোবাইলের স্ক্রিন টাইম কমাতে হবে, টিভি দেখাও কিছুটা হলেও কমাতে হবে। এরকম কিছু বাচ্চা এসেছে আমাদের সেন্টারে যারা নিজের কথা বলতে পারছে না, কিন্তু তার কথা যে নেই সেরকম নয়, সে কিন্তু কার্টুন ক্যারেক্টারের সাউন্ড মুখ থেকে বার করছে। এটার মধ্যে একটা প্রবলেম তৈরি হচ্ছে। এই প্রবলেম থেকে বাঁচার জন্য মেন জিনিস হচ্ছে মোবাইলটিকে কম ব্যবহার করতে হবে। আমি ডক্টর কুণাল ভট্টাচার্যের কাছে আসবো। কয়েকদিন আগে একজন খুব প্রখ্যাত চিকিৎসকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি একটা অদ্ভুত বিতর্কের কথা বলছিলেন, চিকিৎসা বিতর্ক, এবং সেই বিতর্কে ইনভলভড যিনি তিনি আর কেউ নন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তার জীবনের শেষ অপারেশনটি, সেই অপারেশনটা করা হবে কি হবে না সেই বিষয়ে ডাক্তাররা বিভক্ত ছিলেন। একটা ভাগে সব ডাক্তাররা ছিলেন, আরেক ভাগে একা নীলরতন সরকার আছে। কিন্তু নীলরতন সরকারের যুক্তি ছিল যে রবীন্দ্রনাথ এই অপারেশনটা নিতে পারবেন না। উল্টো দিকে সমস্ত ডাক্তাররা যিনি রবীন্দ্রনাথের অপারেশন করেন, ডক্টর ব্যানার্জি সহ যিনি প্রথম FRCS আমাদের এখানকার, তাদের মত ছিল যে আধুনিক চিকিৎসাতে এই অপারেশনটা কিছুই। ডক্টর সরকারের সেই সময় বক্তব্য ছিল আধুনিক চিকিৎসা যাই করুক না কেন তা রোগীর চিকিৎসা করে না, রোগের চিকিৎসা করে। রোগীর চিকিৎসা যেদিন করতে পারবে সেদিনকে রবীন্দ্রনাথের শরীরের অবস্থা বুঝে এটা বুঝতে পারবে এই অপারেশনটা তার শরীর নিতে পারবে। আমি এখান থেকে শুরু করব। আপনারা তো দেখা হলে মানে রোগী গেলে চেম্বারে প্রথম মাছ মাংস ডিম কোনটা খেতে ভালোবাসে, শীত ভালো লাগে না গরমকাল ভালো লাগে, আপনারা কি প্রথম থেকেই রোগীর চিকিৎসা করেন, রোগের নয়? এটা একটা ধারণা প্রচলিত আছে, যেহেতু রবীন্দ্রনাথের কথা বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন। তার কথা যখন এলো সেই প্রসঙ্গে বলি, হ্যাঁ আমরা রোগীর চিকিৎসা করি, কিন্তু তার সঙ্গে ডায়াগনোসিসটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে কেন, সারা পৃথিবীতেই আমরা চিকিৎসা শুরু করি রোগ হওয়ার পরে, ব্রেন ডেভেলপ হয়ে যাওয়ার পরে শিশুর ক্ষেত্রে। কিন্তু হোমিওপ্যাথিক এমন একটা চিকিৎসা শাস্ত্র যেখানে আমরা কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট যখন হচ্ছে, ডক্টর মল্লিক টাচ করে গেছেন ব্যাপারটা, সেটা হচ্ছে প্রেগনেন্সি সময় থেকে, যখন থেকে সে প্রেগনেন্ট মা তার শিশু পেটে এলো তখন থেকেই আমরা যদি সেই চিকিৎসা চালু করতে পারি, আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা, এবং অবশ্যই তার নিউট্রিশনের দিকে নজর রাখতে হবে, তার সঙ্গে নজর রাখতে হবে তার কিন্তু মানসিক স্বাস্থ্যের দিকে। প্রেগনেন্সির পরে বা প্রেগনেন্সির সময় যখন ডেলিভারি হচ্ছে সেই সময় কোনো ইনজুরি হচ্ছে নাকি, বা প্রেগনেন্সি টাইমে কোনো রকম ইনফেকশন আসছে নাকি, এইগুলো আমরা বলি ইটিওলজিক্যাল ফ্যাক্টর। এই ইটিওলজিক্যাল ফ্যাক্টরের ওপর হোমিওপ্যাথি কিন্তু প্রচণ্ড জোর দেয়। হয়তো কোনো মায়ের প্রেগনেন্সির সময় টর্চ ইনফেকশন হয়েছে, যার জন্য তার বাচ্চার পরবর্তীকালে রিটার্ডেড চাইল্ড হওয়ার সম্ভাবনা একটা থেকে যায়, কিন্তু সেই রিটার্ডেড চাইল্ড যদি জন্মও নেয়, এখানে ডক্টর মিত্র আছেন, তিনি বলছিলেন অটিজম আসতে পারে এসব ক্ষেত্রে, কিন্তু অটিজমের যেহেতু কোনো পার্মানেন্ট ইটিওলজি নেই, কোনো স্পেসিফিক ইটিওলজি নেই, আমরা কিন্তু ক্লিনিক্যাল স্টেটগুলো হোমিওপ্যাথিতে ডিটেক্ট করতে পারি এবং এই ক্লিনিক্যাল স্টেটের ওপর আমরা ওষুধ দিই। আমার সময় একটু কমে এসছে বলে একদম শেষ দিকে চলে এসেছি। আমরা যেখান থেকে শুরু করেছিলাম এবং যেখানে এসে শেষ করলাম, তাহলে আগামী দিনে যদি মা বাবাদের জন্যই বলি কথাটা, যে শিশুর স্বাস্থ্য ভালো রাখতে গেলে করণীয় 1, 2, 3, 4 কীভাবে এগোতে হবে, আমি প্রথম স্কুল থেকে শুরু করি। স্কুল এবং মা বাবার মেলবন্ধনটা সেটা যদি একটু মিনিট খানেকের মধ্যে বলতে পারেন দিদি প্লিজ। স্কুলও এখন কিন্তু যে কোনো বাচ্চার একটি সমস্যা যদি দেখা দেয়, আমরা সমস্যা বলবো না, এটা একটা ডিসঅর্ডার যদি আমরা বলি কোনো রকম, তাহলে সেই ক্ষেত্রে প্রথম কাজ যেটা আমাদের হয় সেটা হচ্ছে মা বাবাকে ডেকে আনা। তারপরে তার সারাদিনের বাচ্চাটি কি করে বাড়িতে সেটা গিয়ে তাদের থেকে জেনে নেওয়া। একটা ছোট্ট আমি উদাহরণ দিচ্ছি, সে বাচ্চাটি বাড়িতে গেল এবং দেখলো যে বাড়িতে ঢুকেই সে মা বাবাকে পাচ্ছে কোনো একটা বিতর্কের মধ্যে জড়িয়ে আছে, সেখানে বাচ্চাটাকে কিন্তু তার একটা ইম্প্যাক্ট হয়ে যায়। তো সেখানে আমাদের প্রত্যেকের স্কুলসগুলোতে আমাদের, স্পেশালি যদি আমি টেকনো ইন্ডিয়া স্কুল বলি, এবং এখন বিভিন্ন স্কুলে যেহেতু CBSE স্কুল, ICSE স্কুল এগুলো ম্যান্ডেটরি করে দিয়েছে, ওয়েলনেস টিচার। তো সেই টিচার সে বসে এবং তার সাথে তার ক্লাস টিচার এবং সাবজেক্ট টিচার্সরা বসে তারপরে সে বাচ্চাটির
সে যে কোনো ক্লাসের হতে পারে, এই যে মা বাবার সঙ্গে আমাদের এই যোগাযোগ হওয়া, গিয়ে হওয়া, একদম সেটা খুব প্রয়োজন হয়ে পড়ে। ডক্টর মল্লিক, আমি এ ব্যাপারে বলতে চাই যে শিশুকে সময় দিতে হবে আলাদা করে। সেই জন্য যখন সে ঘুম থেকে উঠবে তাকে জড়িয়ে ধরতে হবে। আমাদের মেডিকেল সায়েন্সে বলে যখন মা শিশুর জন্ম দেয় তখন মা কোলে দিয়ে দেওয়া হয়, তাকে ক্যাঙ্গারু সিস্টেম বলা হয়। আর সেই ক্যাঙ্গারু সিস্টেমটা শুধু সেই সময়ের জন্য নয়, আমি মনে করি যে যতদিন শিশুটি কৈশোরপ্রাপ্ত বা তার কৈশোরপ্রাপ্ত না হচ্ছে ততদিন পর্যন্ত এই ক্যাঙ্গারু সিস্টেমটাকে অন্যভাবে ব্যবহার করতে হবে। আর যখন সে ঘুম থেকে উঠবে তাকে জড়িয়ে ধরতে হবে, যখন থেকে স্কুল থেকে ফিরবে তখন তাকে আলাদা করে সময় দিতে হবে, সকলের সাথে মিশতে দিতে হবে। সময় সংক্ষেপ আমি পরের জনের কাছে এই যে মিস্টার ইন্দ্রজিৎ মিত্র প্লিজ। হ্যাঁ, এই অটিজম ব্যাপারটা নিয়ে না আমি অভিভাবকদের একটা রিকোয়েস্ট করতে চাই, কলকাতা বলে না সারা ইন্ডিয়াতে, যে এটাতে ভয় পাওয়ার কিছু নেই। এই অটিজম হলে আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এলে তবেই কিন্তু এই যে অটিস্টিক বাচ্চা বা অটিজম বা এডিএইচডি যাদের হয়েছে তাদেরকে কিন্তু ঠিক করা যাবে। আপনারা যদি ভয় পেয়ে এই অটিস্টিক বাচ্চাদেরকে ঘরের মধ্যে বন্ধ করে রাখেন যে আমি কারোর সঙ্গে বলবো না, কারোর সঙ্গে মিশতে দেবো না, তাহলে কিন্তু এই রোগটি বাড়তে থাকবে। এবং যেমন ডাক্তারবাবু বললেন যে হোমিওপ্যাথির সঙ্গে সঙ্গে থেরাপি, এই দুটোই কিন্তু করা যেতে পারে। ডিগ্রিটা দেখে নিন যারা থেরাপি দিচ্ছেন তারা অরিজিনাল থেরাপিস্ট কিনা, এইটা বলে আমার বক্তব্য শেষ করছি। ডক্টর ভট্টাচার্য, শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছে, স্পেশালি স্কুল গোয়িং চিলড্রেনদের। তো এই মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার কিন্তু অনেক কারণ আছে। এটা শুরু কিন্তু যেরকম প্রেগনেন্সি পিরিয়ড থেকে, তেমনি তারপরেও। যেরকম একটি শিশু 3 থেকে 6 সপ্তাহ বয়সে হাসতে শেখে, যে কোনো মুখ দেখলেই হাসে, তারপরে শুধুমাত্র পরিচিত মুখ দেখলে হাসে, অপরিচিত মানুষকে ভয় পেতে শুরু করে। তারপরে সে স্কুলে যায়। এবার যখনই সে স্কুলে গেল সেখানে কিন্তু অনেক রকম স্ট্রেসের উদ্ভব হয়। সেটা স্কুলের থেকেও প্রেশার আসতে পারে, সেটা প্যারেন্টাল প্রেশার আসতে পারে। এবং আমাদের এই প্রেশারটা কোথায় আসছে এবং পিয়ার অর্থাৎ তার বন্ধুবান্ধব কোন সংসর্গে মিশছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তার মনে একটা কৌতূহল জন্ম হয় যখন সে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যায়। সেই কৌতূহলের বশে সে অনেক সময় অনেক খারাপ দিকে চলে যায়। তার মধ্যে একটা যৌন ধারণা তৈরি হয় যে থেরাপিস্টের যেমন প্রয়োজন, স্পেশাল এডুকেটরের প্রয়োজন। যে কোনো রোগের ক্ষেত্রেই একটা স্পেসিফিক কারণ থাকতে পারে, সেটা যে চিকিৎসক শুধুমাত্র আইডেন্টিফাই করতে পারবেন তা নয়, কাউন্সিলরও সেটা আইডেন্টিফাই করতে পারেন। এই জন্য আমাদের মধ্যে একটা লিয়াজও দরকার আছে। আমাদের সময় শেষ হয়েছে। রিপাবলিক বাংলায় স্বাস্থ্যের গৌরবে আমাদের আজকের এই বিশেষ এপিসোড ছিল মন থাকলে সুস্থ, শিশু স্বাস্থ্য হবে পুষ্ট। আমরা শেষ করতে পারি এটা বলে যে আসলে নির্দিষ্ট কোনো প্যাথি নয়, নির্দিষ্ট কোনো চিকিৎসকও নন, নির্দিষ্ট কোনো সেন্টারও নয়। আসলে মা, বাবা, শিশু, তার শিক্ষাঙ্গন এবং তাকে যারা আইডেন্টিফাই করতে পারলেন তার সমস্যার কথা, তার সেই সমস্যাকে সহৃদয়তার সঙ্গে দেখে যারা তাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন সামনের দিকে, তাদের সবার মিলিত প্রচেষ্টাতেই কিন্তু শিশু মন ভালো হবে এবং সেই শিশু একজন পূর্ণাঙ্গ, পূর্ণবয়স্ক, সুস্থ মানুষ হওয়ার দিকে এগিয়ে যাবে। রিপাবলিক বাংলা স্বাস্থ্যের গৌরবের এই বিশেষ এপিসোড এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।